আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ভয়ঙ্কর যুদ্ধের আপডেট জানাবো। হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি ভয়াবহ হামলা, যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করল ইসরায়েল। এদিকে ইরাকে তুর্কি বিমান হামলায় 13 কুর্দি যোদ্ধা নিহত। ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা না জানালে অবস্থান কর্মসূচি ত্যাগ করবে না স্ট্যানফোর্ড শিক্ষার্থীরা। এদিকে বেসামরিক হতাহত সীমিত রাখার চেষ্টা সফল হয়নি, হামাসের কারণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু, স্বীকারোক্তি। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে চাপের মুখে ইলন মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হিজবুল্লাহ ইসরায়েল পাল্টা হামলা। প্রথমবারের মতো লেবাননের নাবাতে এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। একটি অ্যালুমিনিয়াম কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। 2006 সালের পর আর কোনোদিন ওই এলাকায় হামলা চালায়নি ইসরায়েল। আজ সকালে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বৃষ্টির মতো রকেট ছুড়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন গাজার বেসামরিক নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালাবে, তারাও ততদিন ইসরায়েলকে চাপে রাখতে সম্ভাব্য সব উপায় আক্রমণ করে যাবে, সূত্র জানাচ্ছে আল জাজিরা। যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি গত 28 অক্টোবর থেকে উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা স্থল হামলা শুরু করার আগে ওই সীমান্তে 3 লাখের বেশি রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরায়েল। ইসরায়েল নৃশংস হামলা এরই মধ্যে সেখানে 12,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 70,000-এর শতাংশের বেশি শিশু ও নারী। এছাড়াও ইসরায়েলি বর্বর হামলায় আহত হয়েছে আরও 30,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের ঢালু আক্রমণে গাজার 23 লাখ বাসিন্দাদের বড় একটি অংশ বাস্তুচ্যুত হয়েছে। হামলা থেকে বাদ পড়েনি বাড়িঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বা গির্জার মতো স্থাপনা। এদিকে হামাসের সঙ্গে সংঘাতে উচ্চ অর্থনৈতিক ব্যয় সামলাতে রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনী ছোট করার চিন্তা করেছে তেল আবিব। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর পরীক্ষামূলকভাবে সংরক্ষিত বাহিনীর সৈন্যদের সরিয়ে নিতে যাচ্ছে ইসরায়েল। এক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তেল আবিবের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, প্রতি মাসে সংরক্ষিত বাহিনীর জন্য ব্যয় হচ্ছে প্রায় $130 কোটি। গত মাসের শেষের দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেলাজেল স্ট্রমেস জানিয়েছিল, গাজা উপত্যকায় হামলার পেছনে প্রতিদিন স্থানীয় মুদ্রায় 100 কোটি শেকেল বা 24 কোটি 60 লাখ ডলারের মতো খরচ হচ্ছে। আরও জানান, যুদ্ধের কারণে 2023-2024 অর্থবছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয়, এটি সংশোধন করা হবে। এর আগে ইসরায়েল সরকার 3,60,000 রিজার্ভ সৈন্য সংগ্রহের অনুমোদন দেয়। এখনো পর্যন্ত প্রায় 2 লাখ সৈন্য নিয়োগ পেয়েছে। গাজা ও লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম। ইরাকে তুর্কি বিমান হামলায় 13 কুর্দি যোদ্ধা নিহত। ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত 13 কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির এর সদস্য। ইরাকের উত্তরের হাকুক অঞ্চলে এই হামলা চালানো হয়। এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তুরস্ক। অঞ্চলটিতে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আসছে সংগঠনটি। এর আগে গত 1 অক্টোবর ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী আঙ্কারার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পরেই প্রতিশোধ হিসেবে ইরাকে কুর্দিদের বিভিন্ন জায়গায় বোমা হামলা চালালো তুরস্ক। রাজধানী আঙ্কারার ওই বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তুরস্কে বোমা হামলার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেছিলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরাকে পিকেকের স্থাপনায় হামলার পর তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির এর বিভিন্ন টার্গেটে আক্রমণ চালিয়েছে তারা। তাতে কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়স্থল সহ 20টি জায়গায় বোমা ফেলা হয়েছে।
ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা না জানালে অবস্থান কর্মসূচি ত্যাগ করবে না স্ট্যানফোর্ড শিক্ষার্থীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা দাবি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো ও ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা না করা পর্যন্ত তারা নিজেদের অবস্থান কর্মসূচি ত্যাগ করবে না। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত 27 দিন ধরে এই দাবিতে বিশ্ববিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইটে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত 27 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান স্কোয়াডের একটিতে বেশ কয়েকটি তাঁবু স্থাপন করেছে এবং অবস্থান করেছে। বিভিন্ন জাতীয়তা ও পটভূমিতে তাদের এই গণ অবস্থান কর্মসূচিতে যাওয়া। প্রথমে একজন ছাত্র এই আন্দোলন শুরু করেছিল, এরপরে ঘন্টার মধ্যেই তাতে কয়েক ডজন ছাত্র যোগদান করেছে। এভাবে অনেক শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত হয়েছে। কথা বলার জন্য কঠোর প্রতিশোধের সম্মুখীন হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে মিডল ইস্ট আইকে শিক্ষার্থীরা বলেছিল, বিশ্ববিদ্যালয়টি ইসরায়েলি পদক্ষেপকে বর্জন না করা এবং ইসরায়েলের দখলদারিত্বের নিন্দা না করা পর্যন্ত তারা তাদের অবস্থান শেষ করবে না। উল্লেখ্য যে গত 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েল সীমান্ত আক্রমণ করেছে। এরপর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে, বন্দী হয়েছে আরও 240 জন। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 5000 শিশু 12,000 অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত থাকায় প্রায় 1.6 মিলিয়ন অন্ন বাস্তুচ্যুত হয়েছে। একই সাথে ক্ষুধা, তৃষ্ণা ও নানাবিধ রোগে আক্রান্ত হয়েছে। বেসামরিক হতাহত সীমিত রাখার চেষ্টা সফল হয়নি হামাসের কারণে, বললেন নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজায় বেসামরিক হতাহত কমানোর চেষ্টা করেছিল, তবে হামাসের কারণে তা সফল হয়নি বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গাজা ইসরায়েলে হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের বিষয়টি নতুন প্রজন্মের মধ্যে ঘৃণা উস্কে দিবে কিনা এমন প্রশ্নের উত্তরে এভাবেই আত্মপক্ষ সমর্থন করেছেন বর্ণবাদী ইসরায়েলের কঠোর ডানপন্থী এই নেতা। বলেছেন, যে কোনো বেসামরিকের মৃত্যু দুঃখজনক। লড়াই থেকে বেসামরিকদের দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করেছি আমরা, তাই আমাদের হাতে কারো মৃত্যু হওয়া উচিত হয়নি। অথচ হামাস তাদের ক্ষতির মধ্যে রাখতে সব ধরনের চেষ্টা করেছে। তিনি বলেন, তাই আমরা লিফলেট পাঠিয়েছি, তাদের মোবাইল ফোনে কল দিয়েছি আর বলেছি চলে যাও, আর অনেকে চলে গিয়েছে। নেতানিয়াহু বলেছেন, বেসামরিক হতাহত সর্বনিম্ন পর্যায়ে রেখে আমরা কাজটি শেষ করার চেষ্টা করব। এটি আমরা চেষ্টা করেছি, বেসামরিক হতাহত সর্বনিম্নে রাখা। দুর্ভাগ্যজনকভাবে আমরা সফল হইনি। ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে চাপের মুখে ইলন মাস্ক। সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে মালিক ইলন মাস্ক ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছেন। তিনি সম্প্রতি ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বোমাবর্ষণে নারী ও শিশুর মৃত্যুর বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে বিশ্বাসযোগ্য খবর পরিবেশন না করার সমালোচনা করেছিলেন। এরপর তিনি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের রোশনলে পড়েছেন। ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, আমেরিকার সমাজে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ইহুদিরা বিদ্বেষ ছড়াচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় ব্যাপকভাবে শিশু হত্যার সমালোচনা করে তিনি বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যার ক্ষোভ ও কষ্ট থেকেই হামাসের জন্ম হয়েছে। 15 নভেম্বর প্রথম তিনি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ইহুদিবাদীদের বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছেন। এতে বিরোধী পক্ষে তোলপাড় শুরু হয়। জবাবে আরেকটি পোস্টে ইলন মাস্ক বলেন, আমি যে বক্তব্য দিয়েছি তা প্রকৃতপক্ষেই সত্য। শ্বেতাঙ্গ বর্ণবাদ বা এশীয় বর্ণবাদ অথবা যে কোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমেরিকার অ্যান্টি ডিফেমেশন লীগ বা এডিএল ইলন মাস্কের যে সমালোচনা করেছেন তার কঠোর বিরোধিতা করেছেন তিনি। এডিএল বলেছে, ইলন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্সে ইহুদিবাদী বিরোধী যে ষড়যন্ত্র প্রচারণা চলেছে তা ঠেকানোর জন্য মাস্ক তেমন কিছুই করছেন না। 2022 সালে ইলন মাস্ক $4,400 কোটি বিনিময়ে টুইটারে কিনে নিয়েছেন এবং তখন থেকেই তিনি বলেছিলেন টুইটার ব্যবহারকারীদের আরও অনেক বেশি বাক স্বাধীনতার সুযোগ দেওয়া হবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।